সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক। খুলনা, রংপুর, রাজশাহীর ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, থাকবে আরো দুদিন, গরমে অতিষ্ঠ জনজীবন। পদ্মার তীর রক্ষা বাঁধ মেরামতে শরীয়তপুরের জাজিরায় ফেলা হচ্ছে জিও ব্যাগ, ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শনের দুই উপদেষ্টা। ট্রাম্পের অভিবাসন নীতিবিরোধী বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ, ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন। সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছি মশিউর অনেক। প্রথমে জানাবো যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের খবর। রোহিঙ্গা ইস্যু, সংস্কার, জুলাই সনদ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কানাডায় থাকায় তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রথম দিনের যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা জানান প্রেস সচিব। তবে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মানবিক সাহায্য বাড়ানোর বিষয়ে ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। লন্ডন স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 4টায় ডক্টর ইউনূসের প্রথম দিনের সফরের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্স পেয়েছে। এই সাথে এই 10 মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল। তারা অনেকগুলো কোশ্চেন করেছেন, চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন। এছাড়া আগামী 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে কী বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে তা পরিষ্কার করেননি প্রেস সচিব। ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আমরা জানি যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে কানাডায় অবস্থান করছেন, তাই শিডিউল নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন উনি কানাডা আছেন। তারপর আমরা যে এক ধরনের এইটা কথাবার্তা হচ্ছে, এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। গেল 4 জুন সাক্ষাতের অনুরোধ জানিয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। চিঠির জবাব দেওয়ার বিষয়ে প্রেস সচিব জানান, বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। বৈঠকে উড়োজাহাজ প্রযুক্তি, সম্ভাব্য বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। লন্ডন সময় দুপুর 12:30টার দিকে মেনজিস এভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরের যাত্রী সেবা, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশে থার্ড টার্মিনালটা আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি। তো সেই অনুযায়ী থার্ড টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। সেই আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে।
এবারের সফর বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে দেয়া হবে এই পুরস্কার। 4 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। সেখান থেকে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে যান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। সফর শেষে আগামী 14 জুন অন্তর্বর্তী সরকার প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের আগে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আওরকর বচপে। এ সময় তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলোকে সমর্থন করা আগামী 5 বছরে কমনওয়েলথের অন্যতম প্রধান কৌশল। বর্তমানে সদস্য দেশগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্য $850 বিলিয়ন মার্কিন ডলার, যা আগামীতে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করছেন তারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট দেশগুলোকে জলবায়ু তহবিলের সুবিধা দেওয়াও কমনওয়েলথের অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ দূত, সিনিয়র সচিব এবং যুক্তরাজ্যের হাই কমিশনার উপস্থিত ছিলেন। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠককে বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও দেশের রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করলেও কোনো রাজনৈতিক বিশ্লেষক একে দেখছেন সরকার আর বিএনপির মধ্যকার যে দূরত্ব তা কমানোর প্রচেষ্টা হিসেবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, সাথে নির্বাচন ও সংস্কার এগিয়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। বিষয়ে আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে প্রধান উপদেষ্টার জাপান সফরের বক্তব্যকে ঘিরে। পরবর্তীতে ঐকমত্য কমিশনের 2য় দফার বৈঠকে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নেই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন। বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তুমুল আলোচনায় আসে লন্ডনে ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবর। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত। মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 নেতার বৈঠককে উল্লেখ করেন রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে। রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। মির্জা ফখরুল যখন এই বৈঠককে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা হিসেবে। ডক্টর মাহবুবুর রহমান মনে করেন, এ সাক্ষাতে সব সমস্যার সমাধান না হলেও সংস্কার ও নির্বাচন সফল করতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির সাথে আলোচনা করলে সরকারের দৈনন্দিন কার্যাবলী শুধু নয়, যে সকল মৌলিক কাজ আছে, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই সকল কাজে সরকারকে সফল হওয়ার ক্ষেত্রে বিএনপির সাথে তার আলোচনার প্রয়োজন। এবং এটা এক্ষেত্রে ভালো একটা উদ্যোগ হয়েছে এবং জাতির কাছে একটা ভালো বার্তাও যাবে যে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, উভয় জায়গা থেকে, যে সরকার এবং বিএনপির মধ্যে দূরত্ব নাই। আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে এ বৈঠক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এ সাক্ষাৎ সরকারকে যেমন শক্তিশালী করবে, তেমনি বিএনপিকেও সামনের দিকে এগিয়ে নেবে বলে মত মাহবুবুর রহমানের। বৈঠকে মোটা দাগে কিছু বিষয়ে একমত হবেন, না হলে ওনারা বসতেন না। যেহেতু বসছেন, নিশ্চয়ই একমত হবেন এবং ওনারা একটা জাতীয় ঐক্যতে শো করতে পারবেন। এই জাতীয় ঐক্য আঞ্চলিক এবং জাতীয় রাজনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সরকারকে শক্তিশালী করবে, বিএনপিকেও সামনে এগিয়ে নিয়ে যাবে। চলমান রাজনৈতিক সংকট ও আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
প্রধান উপদেষ্টা লন্ডন আগমনকে স্বাগত জানিয়ে পূর্ব লন্ডনের শহীদ আলতাফ আলী পার্কে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 5টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সময় গড়ানোর সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয় আলতাফ আলী পার্ক। ডক্টর ইউনূসের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন উপস্থিত প্রবাসীরা। তারা বলেন, বাংলাদেশের সংস্কারের জন্য বর্তমান সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার সঙ্গে পুরোপুরি একমত তারা। সংস্কার কাজ শেষ না করে যেন নির্বাচন না দেওয়া হয়, সেজন্য তারা সরকারের প্রতি আহ্বানও জানান। 17 বছরের নির্যাতন, নিপীড়ন এবং নিষ্পেষণে আমাদের দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, তা থেকে মুক্তি পেয়েছে। আর এর মধ্যমণি ছিলেন আমাদের ডক্টর ইউনূস। বাংলাদেশে একজন যোগ্য এবং সৎ নেতৃত্ব আমরা পেয়েছি, আমরা এটা সর্বোচ্চ ইউটিলাইজ করতে চাই। বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস একটা রাহমা হিসেবে আসছে আমাদের সামনে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু মাঝারি তাপপ্রবাহ। আর এতে করে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বেশি বিপাকে পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ তারা। বিস্তারিত জানাতে খুলনা নগরীর 7 রাস্তার মোড় থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী এবং সৈয়দপুরে আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। তবে প্রথমে যেতে চাই খুলনায়, সেখানে আছেন সহকর্মী রামিম। রামিম, জানতে চাই যে আসলে আজকে খুলনার তাপমাত্রা কেমন বলছে আবহাওয়া বিভাগ, এবং পাশাপাশি জনজীবনে এই তাপমাত্রার তাপপ্রবাহের আসলে প্রভাবটা কেমন পড়েছে? অনেক খুলনাতে কিন্তু গত 2 থেকে 3 দিন ধরে আমরা দেখছি যে অতিরিক্ত তাপমাত্রা, এবং আজকেও কিন্তু প্রায় 35 ডিগ্রি ছাড়িয়েছে। গত 2 থেকে 3 দিন ধরে 36-37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু উঠছে। এখানে আমরা দেখেছি যে নগরীতে সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। কারণ সকালে বের হওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে সকাল 10টার পর থেকে কিন্তু অতিরিক্ত গরম পড়ে থাকে, এবং তারপরে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমের যে তীব্রতা সেটি কিন্তু বেড়ে যায়। সাথে কিন্তু রোদের তীব্রতা রয়েছে, এবং রোদের কারণে মানুষ কিন্তু ছাতা নিয়ে ঘরের বাইরে বের হচ্ছেন। যেহেতু ঈদের ছুটি রয়েছে, সে কারণে কিন্তু এখনো পর্যন্ত অফিস আদালত বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রয়েছে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু অতিরিক্ত তাদের ব্যক্তিগত যে কাজ রয়েছে, অতিরিক্ত জরুরি কাজ ছাড়া কিন্তু তারা বাড়ি থেকে বের হচ্ছেন না অনেকে। আমরা দেখেছি যে নগরীর যে বিভিন্ন রাস্তার পাশের যে ঠান্ডা পানীয় যে দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষ আসছেন, ঠান্ডা পানীয় খাচ্ছেন, এবং নগরীতে যে ডাবের দোকানগুলো রয়েছে, সেই ডাবের দোকানেও কিন্তু সাধারণ মানুষ ডাব খেতে আসছেন শুধুমাত্র তাদের তৃষ্ণা মেটানো বা শরীরকে ঠান্ডা রাখার জন্য। এর পাশাপাশি আমরা দেখেছি যে নগরীতে যে ছায়াযুক্ত স্থানগুলো রয়েছে, সেখানে এসে মানুষ কিন্তু ভিড় করছেন, সেখানে এসে মানুষ কিন্তু তাদের আশ্রয় নিচ্ছেন শুধুমাত্র গরম থেকে বাঁচার জন্য। এর পাশাপাশি আমরা আরেকটা তথ্য দিয়ে রাখি যে নগরীতে এই অতিরিক্ত গরমের কারণে যে হাসপাতালগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে এই গরমের কারণে জ্বর, সর্দি, কাশি সহ নানা রকম রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। এবং এখানে কিন্তু আমাদেরকে অনেকেই বলছেন যে মূলত এই গরমের কারণে বাড়ি থেকে বের হয়ে যার যার যে কাজ রয়েছে, সেসব কাজে কিন্তু সমস্যা হচ্ছে। সব মিলিয়ে বললে চলে যে গরম অতিরিক্ত। তো এই ছিল আমার কাছে অনেক খুলনা থেকে গরমের সবশেষ খবর। এবার যেতে চাই সৈয়দপুরে, সেখানে আছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, আপনার মাধ্যমে জানতে চাই যে আজকে সৈয়দপুরের সেখানকার তাপমাত্রা কেমন, এবং পাশাপাশি এই গরমে যাতে যারা পথচারী আছে এবং যারা খেটে খাওয়া মানুষ তারা সুস্থ থাকতে পারে, সেজন্য কোনো ধরনের পরামর্শ বিশেষজ্ঞরা দিচ্ছেন কিনা? আজকে দুপুর 12টায় যে সর্বশেষ রিডিংটি নেওয়া হয়েছে এখানকার আবহাওয়া অফিসে, সেটা হচ্ছে 35.4 ডিগ্রি। কিন্তু বাস্তবতার যে ফিলটা সেটি আরও অনেক বেশি, এবং আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন যে দুপুর 3টা নাগাদ এই তাপমাত্রা আরও অনেক বেশি বেড়ে যাবে। আমি যদি গত 2 দিনের তাপমাত্রা জানাতে চাই, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলায় 38 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগের দিন ছিল সৈয়দপুরে 37.4 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে অতিরিক্ত গরম, এই গরমে মানুষ আসলে যতটুকু না হলেই নয়, খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। এবং যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের জন্য আসলে বিশেষজ্ঞরা যেটি পরামর্শ দিচ্ছেন যে যতটুকু সম্ভব ছায়ায় থেকে তাদের কাজগুলো করতে, এবং বেশি বেশি তরল পানীয়
যেমন লেবুর শরবত, ফলের শরবত, এই ধরনের স্যালাইন, খাবার স্যালাইন, এগুলো এই ধরনের জিনিসগুলো পান করতে বলছেন বেশি বেশি, যেহেতু ঘাম হচ্ছে বেশি এবং এই ঘামের কারণে যেন ডিহাইড্রেশন না হয়ে যায় সেই কারণে বেশি বেশি তরল খাবার খাবার পরামর্শ দিচ্ছেন। এবং যেহেতু এখনও পর্যন্ত সরকারি ছুটি চলছে, অফিস আদালত বন্ধ, সুতরাং মানুষজন আসলে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরি হচ্ছেন না এবং যারা কর্মজীবী মানুষ আছেন তারাও চেষ্টা করছেন যে যতটুকু কম কাজ করে তাদের জীবিকাটা নির্বাহ করা যায় এই পর্যন্ত। তবে সুখবর আছে, আগামী 13 তারিখ থেকে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে এখানকার আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে গরমের সবশেষ অবস্থা। আমাদের সঙ্গে সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুর বাপ্পি। এবার একটু চলে যেতে চাই রাজধানীর আগারগাঁওয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, আপনার মাধ্যমে জানতে চাই, এই যে সারা দেশের যে তাপপ্রবাহ সেটা আরও কতদিন চলবে? আবহাওয়া অফিস কিছু জানিয়েছে কিনা? যেভাবে বাপ্পি কিছুক্ষণ আগে বলছিলেন যে আগামীকালকে বৃষ্টির সম্ভাবনা আছে বলেছেন সেখানকার আবহাওয়া অফিস, তো সামগ্রিক দেশে অন্যান্য কোথায় কি থাকতে পারে আপনার মাধ্যমে জানতে চাই। চলতে পারে বলে আবহাওয়া অফিস কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে যে 15 তারিখে অর্থাৎ 15ই জুন মৌসুমি যে বায়ু সেটি সক্রিয় হবে এবং তারপরেই কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হবে। তারপরেই মূলত এই যে তীব্র গরম যেটি রয়েছে অর্থাৎ মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ মূলত শেষ হবে। আমি এই মুহূর্তে আগারগাঁও আছি, আগারগাঁওয়ের চিত্র একটু আমি দেখাতে চাই। আমরা কিন্তু দেখছি যেহেতু সরকারি ছুটি চলছে এখন ঈদ পরবর্তী, সেক্ষেত্রে মানুষজনও কিন্তু রাস্তাঘাটে কম রয়েছে, কিন্তু যারা রাস্তাঘাটে বের হচ্ছেন তাদের অনেককেই আমরা দেখছি যে তারা ছাতা মাথায় দিয়ে বা অন্যান্য উপায় অর্থাৎ রোদের হাত থেকে বাঁচার জন্য যা যা করণীয় সেসবই কিন্তু তারা করছেন। এবং যেহেতু এখন পর্যন্ত ছুটির একটি আমেজ চলছে সেক্ষেত্রে কিন্তু যানবাহন কম থাকার পরেও যে ভ্যাপসা যে গরমটি রয়েছে সেই গরমেই কিন্তু আমরা দেখছি যে অতিষ্ঠ মানুষজন বিশেষ করে রাস্তাঘাটের পাশে যেসব শরবতের দোকান রয়েছে বা পানীয় জাতীয় যে দোকানগুলো রয়েছে সেই সব দোকানগুলোতে কিন্তু মানুষের ভিড়ও আমরা দেখছি। অর্থাৎ গরমে অতিষ্ঠ হয়ে মানুষ একটু স্বস্তির আশাতে কিন্তু আমরা দেখছি যে এই আখের রস, ডাব বা অন্যান্য যে শরবত জাতীয় যে পানীয়গুলো রয়েছে সেসব পানীয়র দোকানগুলোতেও কিন্তু মানুষ এসে ভিড় করছেন এবং তারা গরমের হাত থেকে বাঁচার জন্য মূলত নানান উপায় অবলম্বন করছে। তবে যারা কর্মজীবী রয়েছেন, বিশেষ করে রিক্সা চালক থেকে শুরু করে অন্যান্য পেশাজীবী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ঠিকই সড়কে বেরোচ্ছেন। তারা বলছেন যে এই গরমের তীব্রতা মূলত তাদের সহ্য করতে কষ্ট হচ্ছে। এবং একই সঙ্গে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে গতকালও রাজধানীতে বৃষ্টি হয়েছে, কিন্তু টানা যদি বৃষ্টি না হয় অর্থাৎ মৌসুমি যে বায়ুপ্রবাহ রয়েছে সেই মৌসুমি বায়ুপ্রবাহ সক্রিয় হবার পর যখন টানা বৃষ্টি হবে অর্থাৎ 15 জুনের পর থেকেই কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমে আসবে এবং তখন এই গরমের তীব্রতাটা কিছুটা কমবে, মানুষজন তখন মূলত কিছুটা স্বস্তিতে থাকবেন। এই ছিল রাজধানীর আগারগাঁও থেকে আমার কাছে সবশেষ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা, জানছিলাম সে প্রসঙ্গ। দীর্ঘদিন পর চট্টগ্রামে 3 জনের করোনা শনাক্ত হয়েছে, তবে নতুন ভেরিয়েন্ট নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এই নিয়ে জানানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন2 হসপিটালকে আমরা ডেডিকেটেড করছি। কাজ ওভারঅল এই হসপিটালগুলো আমরা এটার জন্য রেখেছি। আর ইনভেস্টিগেশনের জন্য RT-PCR টেস্টের জন্য 4টা ইনভেস্টিগেশন সেন্টার, যেটা মেডিকেল কলেজ হসপিটাল, BITID ফোজারহাট, নাম্বার 3 ভেটেরিনারি ইউনিভার্সিটি কুলসি, নাম্বার 4 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। অনেকটা অচল অবস্থাগুলো অভিযোগ আছে, পাশাপাশি মেডিকেলে কিন্তু অনেক বেশি যান, সেখানে আইসিইউতে লোক সেটাই পাচ্ছেন। তো এইসব বিষয়গুলো একটু পৃথকভাবে তারা যদি একটু জানেন। এই ব্যাপারে অলরেডি আমরা ডিসকাশনস করেছি ইতিমধ্যে। আমরা তো এটা ধরেন এতক্ষণ ধরে এটাই ডিসকাশনস করছিলাম কিভাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা অয়েল ইকুইপড অ্যান্ড স্পেশালাইজড একটা সেন্টার হিসাবে, কোভিড ডেডিকেটেড সেন্টার হিসাবে করতে পারি। এই ব্যাপারে চট্টগ্রাম জেনারেল হসপিটালের যিনি দায়িত্বে আছেন ডক্টর আকরাম, উনি আমাদের মধ্যে আছেন। যদি উনি আসলে নতুন জয়েন করেছেন, তারপরেও যদি কিছু আমার মনে হয় আপনি এই ব্যাপারে একটু বলেন, যেটা আপনি
চট্টগ্রামে 3 জনের করোনা শনাক্ত হয়েছে, তবে নতুন ভেরিয়েন্ট নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম শহর জুড়ে। সে বিষয়ে ব্রিফিং চলছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, যুক্ত ছিলাম আমরা সেখান থেকে সরাসরি। এবার ঢাকা ফেরার খবর। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ নিয়ে জানাতে কুমিল্লার পদুয়ার বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, আপনার মাধ্যমে জানতে চাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট কেমন দেখতে পাচ্ছেন? সমস্ত গাড়িগুলো স্বাভাবিকভাবে চলছে কিনা, এবং যারা টিকিট কেটে যাচ্ছেন ঢাকামুখী হচ্ছেন তাদের থেকে অতিরিক্ত ভাড়ার কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? অনেক ঈদে পরিবারের সাথে ঈদ যাপন শেষে কিন্তু মানুষজন গন্তব্যে ফিরছেন কর্মস্থলের উদ্দেশ্যেই, কিন্তু বাড়ি থেকে যারা ঢাকার উদ্দেশ্যে কিংবা অন্যান্য জেলাগুলোতে যাচ্ছেন তারা কিন্তু তাদের গন্তব্যের ছুটে বেড়াচ্ছেন, এবং মহাসড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের চাপ বাড়ছে। আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে আছি, যেখান থেকে আসলে ঢাকা চট্টগ্রাম পথ এবং এখানে কুমিল্লা, ঢাকা নোয়াখালী এবং চাঁদপুরের সংযোগ, সিলেটের সাথে সংযোগ, সব কিছুর কিন্তু একটি সংযোগস্থল হচ্ছে এই পদুয়ার বাজার। আমরা সকাল থেকেই দেখছি যে যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। আজকে ঈদের পঞ্চম দিন, মানুষজন কিন্তু গন্তব্যে যাচ্ছেন, এবং যারা বাসের টিকিট বিক্রি করছেন তাদের সাথেও কথা বলেছি। কোনো ধরনের পথে দুর্ভোগ নেই এখন পর্যন্ত, যানজট কোথাও এখন পর্যন্ত হয়নি। মানুষজন নির্বিঘ্নেই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন, এবং যারা যাত্রী রয়েছেন দূর থেকে এসেছেন তারাও বলছেন যে পথে কোথাও এখন পর্যন্ত যানজটে তারা পড়েননি। আসলে ঈদের দীর্ঘ বিরতির কারণে কিন্তু মানুষজন তাদের প্রয়োজন মতোই সুবিধাজনক সময় কিন্তু তারা তাদের গন্তব্যে ফিরছেন। কেউ ঢাকায় ঈদ করেছেন বা বাড়িতে ফিরছেন, কেউ আবার বাড়িতে ঈদ করে ঢাকার উদ্দেশ্যে কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন, যার কারণে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে মহাসড়কে। আর যাত্রীদের সাথে কথা বলেছি, কুমিল্লায় এখন পর্যন্ত যে টিকিট বিক্রি হচ্ছে বাসের, এখন পর্যন্ত এখানে অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ আমরা পাইনি। নির্ধারিত ভাড়াতেই কিন্তু তারা তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। তো এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে, এবং হাইওয়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা ঈদের পূর্ব থেকে কিন্তু মহাসড়কে দায়িত্ব পালন করেছেন, তারাও কিন্তু যানবাহনের যে শৃঙ্খলা সেটিকে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য চেষ্টা করেছেন। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবশেষ। অনেক সড়কে অলিগলিতে পৌঁছে এবার কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামে। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি সংগ্রহের দাবি করছেন আড়তদার সমিতির লোকেরা। তবে কাদের গাফিলতিতে চামড়া নষ্ট হলো সেটি এখন বড় প্রশ্ন হয়ে রয়েছে, আর এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী শোয়েব রহমান। 2019 সালের পর আবারও চট্টগ্রামের রাস্তায় গড়াগড়ি খেল পশুর চামড়া। ভালো দাম না পাওয়ায় এবার কোরবানির চামড়া কেউ ফেলেছেন নদীতে, কেউ আবার মাটিতে পুঁতে ফেলেছেন। ঈদের পরদিন পেলোডার দিয়ে অলিগলি সড়কে পড়ে থাকা পচা চামড়া অপসারণ করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এমন চিত্রের বিপরীতে চামড়া ব্যবসায়ীদের দাবি, এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চামড়া সংগ্রহ করেছেন তারা। বলছেন 3,60,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে 4,07,000 পিস। এর মধ্যে মহানগর এবং উপজেলা মিলিয়ে গরুর চামড়া সংগ্রহ হয়েছে 3,44,750 পিস, মহিষের চামড়া 10,500 পিস এবং ছাগলের 51,600 পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। রাতে 3টার সময় নষ্ট হওয়া চামড়াগুলো কিছু উপজেলার থেকে চামড়াগুলি কিনে নিয়ে এসে রাস্তার মধ্যে ফেলে দিয়ে সরকারেরও ভাবমূর্তি নষ্ট করতেছে, আমাদের ব্যবসায়ীদেরও ভাবমূর্তি নষ্ট করতেছে। আসলে সব মিলিয়ে যদি আপনি দেখা যায় এটা 0% মতো চামড়া নষ্ট হয়েছে। এদিকে মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে চামড়া কেনেনি আড়তদাররা। আর আড়তদাররা বলছেন শুরুতে বেশি দামে কেনা হয়েছে, তবে শেষের দিকে নিম্নমানের চামড়া চলে আসায় কিছুটা কমেছে দাম। বাতের খরচ এটা নামিয়ে আসবে, লেবার খরচ এগুলো বাদ দিয়ে যে রেটটা পড়ে, মানে এই রেট অনুযায়ী যদি আমাদের মালগুলো নিয়ে গেলে আমরা ওরা বলতেছে আমাদের চামড়াগুলো 250 টাকা 200 টাকা দাম দিতেছে। 250 টাকা 200 টাকা দাম, আগে তো 500 টাকা 600 টাকা দাম দিত, কিন্তু যে গুণগত মান নষ্ট হয়েছে। কিছু কিছু চামড়া মহানগরে, আমাদের মহানগরে 1,80,000 মতো চামড়া সংরক্ষণ করা হয়েছে, আমরা এখন হিসাব করছি, কিন্তু 200 চামড়াও তো নষ্ট হইতে পারে।
এদিকে সরকার এবার চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে এবং জাতীয় এ সম্পদ রক্ষায় মাদ্রাসা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। পরামর্শ ছিল মাদ্রাসাগুলোতেই যেন চামড়া লবণজাত করা হয়। মাদ্রাসায় কিছু চামড়া লবণ দিয়ে দিত, বুঝলে এত খুব সমস্যা হতো না। তারা লবণ পাইছে ফ্রিতে, চামড়াও পাইছে ফ্রিতে। অন্য অন্য মাদ্রাসা দেখতে আছে যে তারা লবণ পাওয়ার পরে লবণও বিক্রি করে ফেলছে, এখানে চামড়াও বিক্রি করে ফেলছে। চামড়া এগুলো আনিয়ে আমাদেরকে একটা সমস্যা ফেলে দিচ্ছে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে। ঈদুল আজহার টানা ছুটিতে এবার পর্যটকরা সাগরে উপচে পড়া ভিড় জমিয়েছে কক্সবাজারে। চাঙ্গা হয়ে উঠেছে সেখানকার পর্যটন কেন্দ্রিক অর্থনীতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আহা কি পরিবেশ! মন্তোষ, আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে কোরবানির ছুটির সময় যারা গিয়েছেন সমুদ্র সৈকতে, তারা কত শতাংশ রুম আসলে বুকিং করে ফেলেছেন পর্যটন কেন্দ্রগুলোতে, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক পর্যটকদের ব্যাপক উপস্থিতি আসলে ঈদের পরদিন থেকে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে আজকে পর্যন্ত প্রচুর পর্যটক সৈকতে অবস্থান করছেন এবং গতকাল থেকে যে আবহাওয়া, কিছুটা মেঘলা পরিবেশ এবং বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, এরকম একটি পরিস্থিতি আসলে কক্সবাজারের যে মোহনীয় রূপ সেটিকে আরো আসলে নান্দনিক করে তুলেছে এবং পর্যটকরা আসলে সেই পরিবেশটি আসলে চমৎকারভাবে উপভোগ করছেন বলে জানিয়েছেন। এবং জুড়ে যেমন মানুষের উপস্থিতি আছে, এখানকার হোটেলগুলো তেমন আসলে পরিপূর্ণ এবং হোটেল যারা ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু অত্যন্ত স্বস্তিতে এই মুহূর্তে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে আগামী 14 জুন পর্যন্ত পর্যটকদের এই ব্যাপক চাপ কক্সবাজারে থাকবে বলে তারা আশা করছেন এবং তারা যে আশায় আসলে বিনিয়োগ করে থাকেন সেই আশাটি তারা যেমন পূরণ করছেন, তারা কিন্তু আর্থিকভাবে খুব লাভবান হচ্ছেন। এবং সৈকতের যারা ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত কিংবা হোটেল মোটেল জোনে যেসব পর্যটন নির্ভর ব্যবসা রয়েছে সবখানেই কিন্তু একটা চাঙা বাপ রয়েছে। এর বাইরে এখানে যে পরিবহন খাত রয়েছে, পরিবহন খাতেও কিন্তু স্বস্তি এসেছে এবং সব মিলে এই যে ঈদ, এই ঈদ ঘিরে কিন্তু 500 কোটি টাকার বেশি বাণিজ্যের আশা ব্যবসায়ীরা করছেন এবং বর্তমানের যে পরিস্থিতি তাতে স্বস্তি কিন্তু রয়েছে। এখানে সৈকতে যেমন পর্যটকের ঢল রয়েছে, অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সবখানে কিন্তু পর্যটকের উপস্থিতি রয়েছে এবং এই যে পর্যটক উপস্থিতি, এটির কারণে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি আছে। অনেক এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সমুদ্রের জল, সাথে মেঘলা আবহাওয়া এবং কোরবানির ছুটি সবকিছু মিলিয়ে কক্সবাজারে ভিড় করেছেন সেখানকার ভ্রমণ পিপাসু মানুষেরা। সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। অবৈধ বালু উত্তোলনের নদী ভাঙনের অন্যতম কারণ, তাই ক্রেজারের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। সকাল 11টার দিকে শরীয়তপুরের বাজিরঘাট এলাকার ধসে যাওয়া পদ্মার তীর রক্ষা বাঁধ পরিদর্শন করেন জ্বালানি ও অর্থ উপদেষ্টা। এ সময় বাঁধের বিভিন্ন দিক পরিদর্শন করেন তারা। এরপর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন উপদেষ্টারা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, নদী ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। স্থায়ী সমাধানে গেল 10 বছরের পানি প্রবাহের উপরে নির্ভর করে সামগ্রিক পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। দ্বিতীয় দিনে 10টি ফ্লাইটে ফিরবেন প্রায় 3800 জন যাত্রী। এ নিয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, আপনার মাধ্যমে জানতে চাই, 3800 জন হজযাত্রীর আজকে দ্বিতীয় দিনে আসার কথা, তো এখন পর্যন্ত কতজন হাজি দেশে পৌঁছেছেন এবং এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? অনেক আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। আমরা এতক্ষণ ধরে যে হজযাত্রীরা ফিরছেন তাদের সাথে কথা বলেছি। আসলে হজযাত্রী নয়, এখন তারা হাজিও। ইতিমধ্যেই তারা হজ শেষ করে, হজের কার্যক্রম শেষ করে এসেছেন। তারা সার্বিক ব্যবস্থাপনার কথা যদি বলি, তাহলে সার্বিক ব্যবস্থাপনার সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমি যদি শাহজালাল বিমানবন্দরের চিত্র আপনাকে দেখাতে চাই এই মুহূর্তে, আপনি নিশ্চয়ই দেখবেন যে আজ প্রায় 10টি ফ্লাইট রয়েছে। আমাদের শিডিউল ফ্লাইট রয়েছে 10টি এবং এই শিডিউল ফ্লাইটে প্রায় 3800 এর মতো যাত্রী এখানে মানে হাজি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এবং এই হাজিদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা আসলে আমাদের সার্বিক ব্যবস্থাপনার কথা জানাচ্ছিলেন যে
পুরো ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলেছেন বাংলাদেশ পক্ষ এবং সৌদি আরবের যে সরকারের পক্ষ থেকে যে ধরনের কার্যক্রমগুলো হজের জন্য নেওয়া হয়েছে সবকিছুতে তারা সন্তুষ্ট। তবে কিছু ত্রুটি বিচ্যুতির কথা তারা আমাদেরকে জানিয়েছে, যেমন জেদ্দা বিমানবন্দরে কিছু ভোগান্তির ব্যাপারে তারা বলেছেন। ঢাকা বিমানবন্দরে নামবার পরেও তারা বলছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে যে ট্রলি দেওয়া হয়েছে সেই ট্রলির সংকট, এখানে তারা বলছেন যে ট্রলি সংকট রয়েছে। তবে সার্বিকভাবে যদি বলি যে হজের ব্যবস্থাপনা, হজের খরচ এবং পরবর্তীতে হজের কার্যক্রম এবং অতিরিক্ত গরম ছিল সৌদি আরবে, সেই গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে গেছেন, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। তবে সার্বিকভাবে তারা দেশের জন্য দোয়া করেছেন, বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করেছেন সেটি বলছেন, এবং বাংলাদেশ যেন স্থিতিশীল অবস্থা থাকে, বাংলাদেশের অবস্থা যেন রাজনৈতিকভাবে বাংলাদেশ স্ট্যাবল হয়, সেই বিষয়গুলো নিয়ে তারা দোয়া করেছেন। এবং সার্বিকভাবে যদি বলি তাহলে এই যে হজ কার্যক্রম পরিচালিত হয়েছে, সরকার এবারের 2025 সালের হজের জন্য যে কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে মোবাইল অ্যাপ চালু করা, এবং একই সাথে যদি বলি তাহলে ক্রেডিট কার্ড সুবিধা, ফোন রোমিং সুবিধা, এই সুবিধাগুলো তারা আসলে ব্যবহার করতে পেরেছে এবং তারা সেই সব সুবিধায় সন্তুষ্ট প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন নাইম আবির, জানাচ্ছিলেন হজযাত্রীদের সবশেষ খবরাখবর। 2 ঘন্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9:45 থেকে শুরু হয় ট্রেন চলাচল। এর আগে সকাল 6:45 থেকে রাজশাহীর চরঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, বিভিন্ন রুটে চলাচলকারী সিল্ক সিটি, সাগরদাড়ি, ঢালারচর সহ 4টি ট্রেনের স্টপেজ চান তারা। পরে প্রশাসনের আশ্বাসের অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এই সময় এক পক্ষ অবরোধ তুলতে রাজি না হলে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে আংশিক কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত চলবে কারফিউ। দাঙ্গা দমাতে এরই মধ্যে প্রায় 400 বিক্ষোভকারীকে আটক করেছে ন্যাশনাল গার্ডস সদস্যরা। লস অ্যাঞ্জেলেস ছাড়াও নিউ ইয়র্ক, আটলান্টা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি ও শিকাগো শহর সহ বড় বড় শহরেও ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বাকিটা জানাচ্ছেন জাহানারা ভুইয়া। উচ্চ হারে শুল্ক আরোপের ব্যর্থতা ও ধনকুবের ইলন মাস্ক সঙ্গ ছাড়ার পর এবার অভিবাসীদের উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তাদের এই অভিযানের বিরুদ্ধেই মূলত রাজপথে নামেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দমাতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে আরও উস্কে দিয়েছে বলে মত ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের। এতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দাঙ্গা পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেস শহরে শুরু হয়েছে লুটতরাজ। এরই মধ্যে বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান লুটের অভিযোগ উঠেছে শহরটিতে। এই পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করেছেন শহরটির মেয়র কারেন বাস। মঙ্গলবার থেকে শুরু হয়ে প্রতিদিন রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত চলবে কারফিউ, যা আগামী কয়েকদিন বহাল থাকবে বলে জানান তিনি। এরই মধ্যে শহরটিতে মোতায়েন রয়েছে 2000 ন্যাশনাল গার্ড সদস্য ও 700 মেরিন সেনা। বিতর্ক থাকা সত্ত্বেও জাতীয় নিরাপত্তা ইস্যুতে এই ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান ট্রাম্প। বিক্ষোভকারীদের দমাতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, মরিচের গুঁড়া ও লাঠিচার্জ করছে পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যরা। এরই মধ্যে গত 4 দিনে প্রায় 400 বিক্ষোভকারীকে আটক করেছে তারা, যাদের মধ্যে মঙ্গলবারই আটক হয়েছে প্রায় 200 জন। এমন ধরপা করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। We are all here and thriving because of people immigrating from other countries. Should speak for itself. They're arresting people that are working. They're arresting people at school, at graduation. That's sad and it's heartbreaking. We don't feel safe. লস অ্যাঞ্জেলেস ছাড়াও নিউ ইয়র্ক, আটলান্টা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি ও শিকাগো সহ বড় বড় শহরগুলোতে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারে সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক।
খুলনা, রংপুর, রাজশাহীর ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। থাকবে আরও 2 দিন গরমে অতিষ্ঠ জনজীবন। পদ্মার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। বালু খেকোদের দায়ী করলেন 2 উপদেষ্টা। ট্রেজারের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ট্রাম্পের অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভের জেরে উত্তাল যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ, দাঙ্গা দমাতে আটক প্রায় 400। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।